ওগুলো দিন, কাপড় দিন আমার। আহমেদ মিষ্টি হেসে বলে, এভাবেই ভালো লাগছে তোমায়, এভাবেই থাকো। আমি একটু দেখি, কিছু তো করতে দেবে না, দেখেই মন ভরাই। আসলে আগের থেকে বেশি হট হয়ে গিয়েছো তুমি, সিরিয়াসলি। খারাপ হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি কাপড় দিন আমার। একদম ঝামেলা করবেন না, গুলি করে পেট ফুটো করে দিব। রোজার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা, কিন্তু সেই তোয়ালের কারণে সে নিজেই কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। আহমেদ যেন কিছুই শুনতে পায়নি, এক হাত মাথায় নিচে রেখে শুয়ে আছে, মুখে মৃদু হাসি। রোজার চোখের সেই কঠোরতা যেন কিছুটা ঠোঁটে এসে ঠেকেছে। তার রাগ আর একটু বাড়ে, কিন্তু আহমেদ যেন সব উপেক্ষা করে কেবল তাকিয়ে থাকে। আহমেদের দৃষ্টিতে রোজার আরো অস্বস্তি বাড়ে, আরো জোরে চেপে ধরে নিজের গায়ে থাকা তোয়ালেটা। রোজার মধ্যে অস্বস্তি ফুটে উঠেছে। আহমেদ নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আজই মনে হচ্ছে অহনার কাছ থেকে কাচ্চি বিরিয়ানিটা পেয়ে যাব। এই কথার মানে বুঝতে পারল না রোজা। আহমেদ মুচকি হেসে বলল, না মানে তোমার দুর্বলতাটা ধরতে পেরেছি তো, এবার তোমাকে কাবু করাটা সহজ হবে। রোজার কানে কোনো কথাই যাচ্ছে না, সে নিজের তোয়ালে সামলাতে ব্যস্ত। কোনোভাবেই তোয়ালে ছাড়া যাবে না, খুলে গেলেই সব শেষ। রোজার অস্বস্তি দেখে আহমেদের বেশ হাসি পেল। সে জানে যে রোজা নিজের অস্বস্তি লুকানোর চেষ্টায় আছে, কিন্তু এমন অবস্থায় রোজাকে দেখে যে অনুভূতি আহমেদের মধ্যে জেগেছে, সেটাকে দমন করতে পারছে না। ঠিক আছে, এসো কাপড় নিয়ে যাও, বেশিক্ষণ এভাবে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। আহমেদ মৃদু হেসে হাতে থাকা কাপড় বাড়িয়ে দিল। রোজার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল। একদম চালাকি করবেন না, কাছে যেতে পারবো না আমি। কাপড় ছুঁড়ে মারুন আপনি, আমি ধরে নিব। সে কঠোর স্বরে বলল, যদিও ভেতরে ভেতরে সে নিজেও কিছুটা অস্বস্তি বোধ করছিল। আহমেদ এবার বিছানা থেকে উঠে পড়ল। রোজা যেন বেশ ভয় পেল, দৃঢ় কিন্তু কাঁপা কণ্ঠে বলল, এই এই আপনি উঠলেন কেন? ওখানেই থাকুন। আজব, আবার কাছে আসছেন কেন? কাছে আসবেন না, খবরদার। আহমেদ অবাক হওয়ার ভান করে বলল, আরে বাহ, তুমি আমাকে ভয় পাচ্ছ মাই কুইন, ভাবা যায়। সিক্রেট আন্ডার কভার টিম লিডার এই যে রোজা আমাকে ভয় পাচ্ছে, তাও কতদিন পর তোমার ভয়ের তো মুখে দেখলাম। অবশেষে তোমার দুর্বলতা ধরতে পারলাম আমি। পাবলিক জানতে পারলে তো তোমায় বয়কট করবে রোজা, আর ক্রিমিনালরা জানতে পারলে তো আমাকেই তাদের সুরক্ষার জন্য তুলে নিয়ে যাবে। রোজা মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবে সে নিজের দৃঢ়তা হারালো না। শুনুন, আমি অনুরোধ করছি, কাপড়গুলো দিয়ে দিন প্লিজ। আমার দেরি হয়ে যাচ্ছে। আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যেতে হবে, আজ অনেক কাজ আছে। আহমেদ কিছু একটা ভেবে বলল। ঠিক আছে, দিচ্ছি, তবে একটা শর্ত আছে। রোজা ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? আমাকেও নিয়ে যেতে হবে, আমিও তোমার সাথে ওই আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যাব। রোজা ভাবলো এখনই না বলে উঠবে। এসব অফিসিয়াল কাজে এই লোকে নিয়ে গিয়ে সে কি করবে, কিন্তু এই লোককে বিশ্বাস নেই, বলা তো যায় না। এখনই অফ্রোদের মতো অন্য একটা শর্ত দিয়ে বসলো। একটা চুমু দিতে হবে। তখন রোজা কি করবে, তার থেকে এই শর্তই মেনে নেওয়া শ্রেয়। রোজা স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, মানলাম, তাই হবে। নিয়ে যাব আপনাকে, এবার দিন। হঠাৎ করেই আহমেদ বেশ ভদ্রলোক রূপান্তরিত হলো। রোজার পেতে রাখা হাতে সুশীলভাবে কাপড় দিয়ে দিল। কাপড় হাতে পাওয়ার সাথে সাথে রোজা ছিটকে সরে এলো আহমেদের থেকে। আহমেদ মৃদু হেসে আবারও বিছানার দিকে ফিরে এলো। রোজা এবার আতকে বলে উঠল। কি ব্যাপার? আহমেদ বিছানায় বসে না বুঝে বলল। রোজা দাঁত খিচে বলল, আপনি যাচ্ছেন না কেন? আমি তো চেঞ্জ করব। আহমেদ এবার বিছানায় শুয়ে সিরিয়াস ভঙ্গিতে মৃদু হেসে বলল। আহমেদের ঠোঁটের কোণে খেলা করা সেই মৃদু হাসি যেন রোজার গোপন অনুভূতিকে কাঁপিয়ে দিল। রোজা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তার চোখে রাগ আর লজ্জার মিশ্রণ।
কিন্তু তার ভিতরে কোথাও একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল। এই লোক শুধু শুধু তার সময় নষ্ট করেছে। রোজা এবার নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলল। আহমেদ ফটাফট বলে উঠল। দেখতেই তো চাচ্ছিলাম, তুমি আর দেখতে দিলে কই? যদিও আমি অনেক ভদ্র একজন মানুষ, তাই একেবারে বাসর রাতেই ভালো করে দেখবো বলে পরিকল্পনা করেছি। রোজার কান গরম হয়ে গেল। রোজা জোর গলায় বলে উঠল। ছি, অসল। বলেই রোজা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। আহমেদ চোখে একটু চমক দিয়ে উঠে বসলো, যেন সে অবাক হয়েছে। নির্বিকার ভঙ্গিতে বলল। যা বাবা, এত বড় অপমান! এভাবেই মুখের সামনে ঠাস করে দরজা লাগালো। ঠিক আছে, মনে রাখলাম। আমিও বাসর ঘরে ঢুকে এভাবেই দরজা আটকে তোমাকে চমকে দেব, তারপর তোমার কাছেই যাব। একটু থেমে আহমেদ আবারও বলল। ঠিকভাবে তৈরি হয়ে নিয়ে রোজা মাত্রই আবারও বাথরুম থেকে বের হলো, কিন্তু এবার তার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। এই লোকটা এখনো তার বিছানায় আয়েশ করে শুয়ে রয়েছে, পায়ের উপর পা তুলে এমন ভাবে আছে যেন সে কোনো দেশের রাজা বাদশাহ। অবশ্য নিজেকে তো সে রাজা বাদশাই মনে করে, না হলে আবার রোজাকে মাই কুইন বলে ডাকে নাকি? মুখ কুচকে রোজা ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল। আপনি এখন যাননি কেন? আহমেদ চোখ বন্ধ করে শুয়েছিল। রোজার আগমনে চোখ খুলে বলল। আজব ব্যাপার, কোথায় যাব? তো কি এখানে আমার ঘরে থাকার পরিকল্পনা করছেন? আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। ছি রোজা, এভাবে বলতে হয় না। এভাবে কেউ স্বামীর সাথে ঘর আলাদা করে ভাগাভাগি করে? এভাবে নিচু মন মানসিকতার মানুষের মতো আমার তোমার করতে নেই। যেটা আমার সেটা তোমার, আবার যেটা তোমার সেটা আমার। রোজা হাতে ঘড়ি পড়তে পড়তে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল। এসব গাঁজাখুরি আলাপ বাদ দিন। আমার সাথে যদি সত্যি যেতে চান তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আর যেতে না চাইলে দ্রুত বিদেয় হন এই ঘর থেকে। আহমেদ ভাব নিয়ে বলে উঠল। তোমার কি মনে হয় আমি কি গায়ক থেকে নায়ক হতে পারি না? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি সবসময় জয়ী থাকি। দেখো কত হ্যান্ডসাম লাগছে, দেখো কত হ্যান্ডসাম লাগছে আমাকে। রোজা বিছানার দিকে তাকিয়ে আহমেদকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো, এরপরে বাঁকা হেসে বলল। হুম, খুব হ্যান্ডসাম লাগছে। এতটাই হ্যান্ডসাম লাগছে যে আমার আপনাকে দেখতেই ইচ্ছে করছে না। আহমেদের যেন গায়ে লাগলো না রোজার কথা। রোজা ঘড়ি পরে কোট পরতে পরতে কিছু একটা ভেবে ফট করে তাকালো আহমেদের দিকে। আহমেদ ততক্ষণে এগিয়ে এসে নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। চুলগুলো ঠিক করে হাতের ঘড়িটাও ঠিক করে নিল সে। মনে মনে বলে উঠল। আমি নিশ্চিত রোজার চোখে সমস্যা আছে। মনে হয় আমি চলে যাওয়ার পর ঠিকমতো ছোট মাছ খাইনি, না হলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ কিভাবে বলে যে আমি হ্যান্ডসাম নই? রোজা ফট করে আহমেদের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আমি তো গোসলে যাওয়ার আগে দরজা ঠিকমতো লক করে রেখেছিলাম, আপনি ভেতরে ঢুকলেন কি করে? আহমেদ রোজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। তোমার মনটাও তো একদম হাই কোয়ালিটির সিকিউরিটি দিয়ে লক করা ছিল মাই কুইন। তাও তো অনায়াসেই তোমার মনে ঢুকে যেতে পেরেছি আমি এই দরজার। এমন কি? রোজা এবারও দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের থেকে কখনোই সোজা প্রশ্নের সোজা উত্তর আশা করা যায় না, আশা করাই বৃথা। রোজা এবার সবকিছু ঠিকঠাক করে চুলটা বেঁধে নিল, এরপর বলল। চলুন, দেরি হয়ে যাচ্ছে। রোজা এগোতে নিলেই আহমেদ হঠাৎ করে তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ করে এভাবে হাতে টান পড়ায় রোজা চমকে যায়। কি করছেনটা কি? আবার অসভ্যতামি শুরু করেছেন? হাত ছাড়ুন। আহমেদ এবার ভদ্র মানুষের মতো রোজার হাত ছেড়ে দিল। রোজা মনে মনে বেশ অবাক হয়ে গেল। লোকটা একবার বলাতেই ছেড়ে দিল, এত ভালো কিভাবে হয়ে গেল? কিন্তু উপরওয়ালা বোধহয় চাইলো না যে রোজা আহমেদকে ভালো বলুক। ন্যানো সেকেন্ডের মধ্যে আহমেদ এবার রোজার কোমর পেঁচিয়ে ধরে নিল। নিজের কোমরে আহমেদের অনাকাঙ্ক্ষিত স্পর্শে রোজা এবার কেঁপে উঠল। তার দুহাত আপনা আপনি আহমেদের শার্টের কলার চেপে ধরল। কোনোভাবে নিজেকে ধাতস্থ করে রোজা এবার অন্যদিকে তাকিয়ে বলল।
ছাড়ুন, ছাড়ুন, এভাবে অসভ্যের মতো কোমর ধরেছেন কিসের জন্য? আহমেদ কিছুক্ষণ নেশা ভরা চোখে তাকিয়ে রইল রোজার দিকে। এরপরে কাতর কণ্ঠে বলল, তুমি এমন কেন হয়ে গেলে মাই কুইন? আগে তো কখনো এমন করতে না। আগে তো আমি তোমার হাতটা ধরলে পর্যন্ত লজ্জায় পিয়ে পড়তে। আমাকে তো পাগলের মতো ভালোবাসতে। আর এখন তোমার কাছে আসি দেখে ধমকাচ্ছ। সব কিছু জানার পরও এখনও আমার সাথে এমন ব্যবহার করছো, এটা কি ঠিক? রোজা অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। এই লোকের কথার জালে সে বরাবরই ফেঁসে যায়। এমনভাবে আকুতি ভরা কণ্ঠে কথা বলে যে রোজার মন আপনা আপনিই গলে যায়। রোজা নিজেও জানে সে আহমেদের সাথে কতটা খারাপ ব্যবহার করছে সে। তার নিজেরও খুব খারাপ লাগছে, বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে নিরুপায়। সে এখন আর 5টা প্রেমিকার মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবে না, আর 5টা প্রেমিকের মতো চেঁচিয়ে বলতে পারবে না। সে যা, জি হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তাকে গোপনেই ভালোবেসে যেতে হবে। রোজা এবার অস্বস্তির চোখ নিয়ে আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি আমি একদম বদলে যাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন। জাবেদ রায়ানের বিষয়টা মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। আপনি তো জানেনই যে এখন সারাদিন বিভিন্ন কেস সলভ করতে গিয়ে আমার মাথা ঠিক থাকে না। আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইনি আমি, সরি। আহমেদ মুচকি হেসে বলল, আজকাল বেশ ভালোই সরি বলতে শিখেছো। কথায় কথায় সরি বলছো। এরকম করেই চুমু খাওয়াটাও শিখে নেবে। কথায় কথায় যেন চুমু খেতে পারো। রোজা এবার গরম চোখে তাকালো আহমেদের দিকে। এক্ষুনি না এই লোকটা সিরিয়াস হয়ে গিয়েছিল, এখন আবারও আগের মতো শুরু করে দিল। এই লোকের সাথে থাকলেই রোজার কান সবসময় গরম হয়ে যায়। এত নির্লজ্জ কথাবার্তা কোথা থেকে শিখে আসলো সে ভেবে পায় না। চাকরিতে জয়েন হওয়ার পর তো রোজাও অনেক দেশে বিভিন্ন কাজে গিয়েছে। কই, রোজা তো বিদেশে গিয়ে এসব শিখে আসেনি। তাহলে কি এই লোকটাকে কানাডাতে গিয়ে নির্লজ্জ কথাবার্তা বলার ট্রেনিং নিয়ে এসেছে? আহমেদ এবার কোনো কথাবার্তা ছাড়াই টুপ করে রোজার কপালে চুমু খেয়ে নেয়। এরপরে রোজার দিকে তাকিয়ে বলে, ঠোঁটে তো চুমু খেতে দেবে না। আর তোমার এই তেঁতো চলন্ত ঠোঁট দুটোতে চুমু খাওয়ার ইচ্ছেও আমার নেই। রোজা ভ্রু কুঁচকে গেল। তার ঠোঁটকে এত বড় অপমান! আহমেদ আবারও বলে উঠল, আগে তোমার ঠোঁট দুটো দেখে কত মিষ্টি মনে হতো, গোলাপের পাপড়ির ন্যায় ছিল। আর এখন ক্যাকটাসের মতো। সব সময় খালি এই ঠোঁট দুটো দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে, ভিলেনের মতো কথাবার্তা বলো। এই কারণেই তো তেতো মনে হয়। রোজা কটমট করে তাকালে আহমেদ আবারও বলে উঠল, যেদিন আমাদের শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যাবে এবং তুমি আগের মতো আমার সাথে ভালোবেসে মিষ্টি করে কথা বলবে, সেদিন তোমার ঠোঁটে একটা বড় করে চুমু খাবো। আহমেদ গাড়ি চালাচ্ছে। পাশে বসে রোজা অনবরত কাউকে ফোন করার চেষ্টা করছে। আহমেদ বেশ অনেকক্ষণ ধরেই দেখছে রোজার ফোন নিয়ে অস্থিরতা। মেয়েটা ফোন নিয়ে খালি বারবার কলের উপর কল করে যাচ্ছে। আহমেদ এবার অসহায় কণ্ঠে বলে উঠল, যেভাবে তুমি ফোনের দিকে নজর দিচ্ছ, যেভাবে ফোনের জন্য তোমার অস্থিরতা আলোর গতিতে বাড়ছে, সেভাবে যদি আমার প্রতি একটুখানি অস্থিরতা থাকতো, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রোজা ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে? মানে আমাকে আর কুমার থাকতে হতো না, ভাবা যায়? 3 বছর আগে বিয়ে করেছি, অথচ এখনও আমি কুমার। মিডিয়ার লোকজন শুনলে তো আমাকে তৎক্ষণাৎ বয়কট করবে। আর আমার ফ্যান ফলোয়ার্স শুনলে তো তারা আমাকে দুর্বল ভেবে কলিকাতা হার্বাল খাওয়ার পরামর্শ দিয়ে দেবে। ছি! রোজা বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল। কেন যে সে ভেবেছিল যে এই লোকটা হয়তোবা এখন কোনো সিরিয়াস কথা বলবে, কিন্তু কিছু একটা মাথায় আসতেই ফট করে রোজা আহমেদের দিকে তাকিয়ে বলল, এই এক সেকেন্ড, আমি সকাল থেকে খেয়াল করছি আপনি বারবার বিয়ে বিয়ে বউ বউ এসব করছেন। কিসের জন্য বলুন তো? বারবার এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমাদের 3 বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে, দেয়ালেরও কান থাকে। আর একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আমাদের কোনো রকম বিয়ে হয়নি। এই বিয়ে আমি মানি না। আহমেদ ফট করে বলে উঠল। কিন্তু তুমি তো সাইন করেছিলে রোজা। রোজা এবার কটমট করে তাকিয়ে বলল, হ্যাঁ করেছি,
সাইন করেছি, আমাদের বিয়েও হয়েছে, কিন্তু আমাদের বিয়েটা এখনো বৈধ হয়নি, বুঝেছেন? আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি কোথাও একটা শুনেছি আমাদের ধর্মে অভিভাবক ব্যতীত বিয়ে করলে সেই বিয়ে জায়েজ হয় না। আহমেদ আবারও বলে উঠল। আমি তো এই কারণেই তোমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করিনি। আমাদের তো ধর্মীয় মতে বিয়ে হয়নি রোজা। এই কারণেই তো শুধু রেজিস্ট্রি করে বিয়ে করেছি। রোজাই এবার কোনো মতে বলে উঠল। যা হয়েছে হয়েছে, এসব ভুলে যান। আর এগুলো কথা ভুলেও মুখে আনবেন না। কেউ জানতে পারলে বিপদ, বিশেষ করে মামনি জানতে পারলে আমাদেরকে কখনো ক্ষমাই করবেন না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। মামুনিকে আমি এখন এমনিতেও বলবো না, কিন্তু যেহেতু তোমার টিমের সবাই এখন জেনে গিয়েছে, তাহলে আমি আর কেন মুখ বন্ধ রাখবো? অনেক কষ্টে মুখ বন্ধ রেখেছিলাম এতদিন। ভাবছি কয়েক মাসের মধ্যে মিডিয়াতেও জানিয়ে দেব। রোজা এবার চমকে তাকালো আহমেদের দিকে। আমার টিমের সবাই জানতে পেরেছে মানে? আহমেদ বাঁকা হেসে বলল। মানে তোমার টিমের সবাই জানতে পেরে গিয়েছে যে তুমি আমার বউ। রোজা এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। তার টিমের সবাই জানতে পেরে গেছে মানে কি? তারা জানবে কিভাবে? 3 বছরে একবারও এসব শব্দ উচ্চারণ করেনি রোজা। অবাকের চূড়ান্ত পর্যায়ে থাকা রোজার দিকে তাকিয়ে আহমেদ এবার বলে উঠল। তুমি কি সবাইকে বোকা ভাবো? নিজের পার্সোনাল ইনফোর ফাইল ওদেরকে দিয়ে গোছাতে দেবে আর তোমার ম্যারিটাল স্টেটাসের দিকে তাদের নজর পড়বে না? তা কি করে ভাবলে তুমি? রোজা এবার চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলো, সিটে মাথাটা এলিয়ে দিল। আহমেদ সামনের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। ওদের কিছু বলো না, ওরা এমনিতেই ভয় পেয়ে গিয়েছে। আর তাছাড়া ফাইলে ফাইলে সবার চোখ পড়তেই পারে, এতে কারো দোষ নেই। আহমেদের কথায় রোজা ছোট্ট করে বলে উঠল। আচ্ছা। একটু পর রোজা আবার বলে উঠল। ওরা যদি মামিকে বলে দেয়? আহমেদ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলল। হুম, বলবো না। আমি কাউকে জানাতে নিষেধ করেছি। প্রথমে একটু চমকে গেলেও এখন রোজা নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। সত্যি কখনো চাপাই রাখা যায় না, একদিন না একদিন সবাই জানতে পারতই। তাই এই নিয়ে রোজা বেশি বাড়াবাড়ি করবে না। কেউ যদি নিজে থেকে জানতে পারে তাহলে জানুক, তবে সময় আসলে যারা জানে না তাদেরকে রোজা ও আহমেদ নিজ দায়িত্বে জানিয়ে দেবে। কিন্তু তার অনুমতি ব্যতীত তার পার্সোনাল ইনফর ফাইলের খুঁটিনাটি পর্যবেক্ষণ করার জন্যে ওদের সবাইকে একটা ছোটখাটো শাস্তি দিবে বলে রোজা ভেবে রাখলো। দপদপ করে আগুন চলছে আহমেদের মাথায়। তার এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। সে যে কিভাবে রোজার ফাঁদে পা দিল সেটা সে নিজেই এখন ভেবে পাচ্ছে না। নিজের মাথাটা দেওয়ালে ঠুকতে পারলে ভালো হতো। রোজা আজও নিজের কাজের প্রতি যতটা নিবেদিত, ততটাই আহমেদের প্রতি এক ধরনের চাপা ভালোবাসা লুকিয়ে রাখা। আহমেদ যার হাস্য রস ও দুষ্টুমি সব সময় রোজাকে বিরক্ত করার চেষ্টা করে, আজও তার থেকে কোনো সুযোগ মিস করেনি। আহমেদ রোজার সাথে বিউরোতে যাওয়ার জন্যে জোর করেই গাড়িতে উঠে বসেছিল। একটু আগের ঘটে যাওয়া ঘটনার জন্যে আহমেদের মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সে একজন জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি হয়ে কিভাবে এই মেয়েটার ফাঁদে পা দেয়? ছি, ভেবেই মাথা কেটে যাচ্ছে আহমেদের। একটু আগেই তারা সিআইডি ব্যুরোতে এসে পৌঁছে গেছে, কিন্তু আহমেদ যখন উৎফুল্লিত মন নিয়ে গাড়ি থেকে নামতে যাবে তখন রোজা হঠাৎ করে তাকে আটকে দিল এবং বলে উঠল। আপনি যাবেন না, আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকুন। আমি কাজ করে 5 মিনিটের মধ্যে চলে আসছি। কিন্তু আহমেদ নিজেও নাছোড়বান্দা, সে রোজার সাথেই যাবে। আজ রোজার সাথে যাওয়ার জন্যেই সে মুখে মাস্ক লাগিয়ে এসেছে, যাতে কেউ চিনতে না পারে। শুধুমাত্র আকরাম চৌধুরী জানে যে আহমেদের সাথে রোজার একটা ভালো সম্পর্ক রয়েছে। এই কারণে আহমেদকে এখানে দেখে আকরাম চৌধুরী কোনোভাবে অবাক হবে না, কিন্তু বাকি স্টাফদের জন্য সে মাস্ক লাগিয়ে এসেছে। রোজা যখন বুঝতে পারল আহমেদ এত সহজে হার মানবে না, তখন কৌশলের আশ্রয় নিল। গাড়ি থেকে নামতে নামতে দরজা বন্ধ করে লক করে দিয়ে আহমেদকে ভেতরে আটকে রেখে নিজেই হেঁটে ব্যুরোর দিকে চলে গেল।
আহমেদ আহম্মক বনে গেল। চোখে পলকের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারল না। এটা কি হলো? রোজা নিজের মুচকি হাসিটা আড়াল করলো। রোজা বাইরে থেকে যতই কঠোর লাগুক তার ভেতরে কেমন যেন একটা প্রশান্তি। কিন্তু আহমেদ, সে মুখ ফুলিয়ে গাড়ির মধ্যে বসে রইল। অভিমান আর রাগ মেশানো মেজাজে মনে মনে ঠিক করে ফেলল সে রাগ দেখিয়ে রোজাকে শায়েস্তা করবেই।